সোমবারের মধ্যে ইশরাকের শপথ না হলে আদালত অবমাননা, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ পড়ানো যাবে না দাবি রিটকারী আইনজীবীর। একটা মহল শপথকে বন্ধ করার জন্য সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। রাজধানীতে ইশরাক সমর্থকদের উল্লাস, আসিফ মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি রিজভির। সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে ছাত্র দলের অবরোধ, প্রকৃত অপরাধীদের আড়াল করার অভিযোগ, শহর জুড়ে তীব্র যানজট। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলন চলছে, বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক। কুমিল্লা পঞ্চগড় সহ এক রাতেই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭৫ জনকে ভারতের পুশিন রাখা হয়েছে বিজিবির হেফাজতে। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি এখন দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তানজিম শাফিন। মিম, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে ইশরাকের আইনজীবীরা বলছেন শপথ পড়ানোর ক্ষেত্রে আর কোনো ধরনের বাধা থাকলো না। তারা এও বলছেন যে সোমবারের মধ্যে শপথ পড়ানো না হলে সেটি আদালত অবমাননার শামিল হবে। এদিকে রিটকারীর আইনজীবী বলছেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথের জন্য অপেক্ষা করতে হবে। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার শেখ ফজলুর তাপস। ওই নির্বাচন বাতিল চেয়ে ৩রা মার্চ মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। গেল বছর ৫ আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়, অপসারিত হন মেয়র শেখ তাপস। এর মধ্যে ইশরাকের করা মামলা রায় আসে চলতি বছরের ২৭ মার্চ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করা হয়। পরে রায়ের আলোকে গেজেট দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে ১৩ মে হাইকোর্টে রিট করা হয়। রিট আবেদনে অভিযোগ করা হয় ইশরাক হোসেন স্বাক্ষর জালিয়াতি করেছেন, সাক্ষীর তালিকাও বদলে ফেলেছেন। ওই রিটের উপর বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ২ কার্যদিবস শুনানি হয়। বৃহস্পতিবার আদেশের শুরুতেই বিচারপতিরা আদালতের ভেতরের পরিবেশ স্বাভাবিক রাখার জন্য বিএনপির আইনজীবীদের প্রতি অনুরোধ করেন, বিশৃঙ্খলা না করার জন্য বলা হয়। এরপর কনিষ্ঠ বিচারপতি দেবাশিস রায় চৌধুরী আদেশ ঘোষণা করেন। বিচারপতি ইশরাকের শপথ না পড়ানোর নির্দেশনা রিটটি সরাসরি খারিজ করে দেন। পরে বিএনপির আইনজীবীরা বলেন মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো বাধা থাকলো না। আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আগামী ২৬ তারিখের মধ্যে শপথ নিতে হবে। হাই কোর্ট অব দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়ে রিটকারীর আইনজীবী জানান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ পড়ানো যাবে না। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 5 আগস্টের পরে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জাহিদ হাসান, এখন, ঢাকা। এদিকে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেয়ার বাধা কেটে যাওয়ায় উচ্ছ্বাস করছেন সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। তবে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে টানা ব্লকেট কর্মসূচিতে নগর ভবন সহ আঞ্চলিক অফিসে বন্ধ আছে সেবা। বিস্তারিত দেখুন সিউল আহমেদের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 11টা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে রায়ের বৈধতা ও শপথ পড়ানো স্থগিত চেয়ে রিট খারিজ করে হাইকোর্ট। এ খবরেই উচ্ছ্বাস প্রকাশ করা শুরু করে বিএনপি নেতাকর্মীরা। টানা 8 দিন রাজপথে ইশরাক হোসেন সমর্থিত নেতাকর্মীরা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নগর ভবনে শুরু হওয়া আন্দোলন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে অবস্থান নেয় বুধবার। মৎস্য ভবনের সামনে থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত রাতেও চলে অবস্থান কর্মসূচি। সেই অপেক্ষা শেষ হয় হাইকোর্ট রিট খারিজ করে দেওয়ার পর। এরপর আনন্দ মিছিল করেন তারা। আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র, চক্রান্ত। আমরা মনে করি আদালতের রায়কে সম্মান দিয়ে তাড়াতাড়ি তাকে পুনর্বহাল করা হোক। স্বৈরাচারী আচরণ বাদ দিয়ে আমাদের যে যৌক্তিক দাবিটা আপনারা মাইনা নিন, আপনারা মাইনা নিয়ে আমাদেরকে আমাদের অবস্থায় ফিরে যাওয়ার। তবে এখনই রাজপথ ছাড়বেন না বলে জানায় আন্দোলনরত নেতাকর্মীরা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা রাজপথে আছি, এখন আমাদের আংশিক দাবি পূর্ণ হয়েছে, কিন্তু আমরা সেই আসিফের পদত্যাগ চাই। আসিফের পদত্যাগের দাবিতে আমরা মাঠে থাকবো। আমাদের নীতি নির্ধারকরা যতদিন নির্দেশনা না দিবে আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। নগর ভবনের অভিভাবক একজন মেয়রের দায়িত্ব ইশরাককে বুঝাই দিতে হবে, শপথের করাতে হবে, তারপর আমরা এখান থেকে যাব। আদালত রায় দিয়েছে ইশরাক সাহেবকে মেয়র রেখেছে, কিন্তু এখন আমাদের আরেকটা দাবি আছে, আসিফের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এদিকে ফেসবুক পোস্টে ইশরাক হোসেন 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পাঠ করার আর কোনো বাধা না থাকায় এই উচ্ছ্বাস বিএনপির নেতাকর্মীদের। তবে গত 7 দিন যাবত নগর ভবনে বন্ধ আছে নাগরিক সেবা, বন্ধ আছে আঞ্চলিক সেবাগুলো। তাই সাধারণ জনগণ বলছে তাদের যে সেবাগুলো সেগুলো নিশ্চিত যেন খুব দ্রুত সময়ের মধ্যে হয়, সেটি তাদের দাবি। সিউল আহমেদ, এখন, ঢাকা। কাকরাইলের এখনকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, ইশরাক সমর্থকরা কি বলছেন? আর আরেকটু জানতে চাই, একে তো বৃষ্টির দিন, বৃষ্টি পড়েছিল সকালবেলা মুষলধারে, সাধারণ মানুষের আসলে ভোগান্তি বেড়েছে কিনা? তারা যে এই যে পুরো রাস্তাটি ব্লক করে রেখেছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কি বলছেন? মিম, আসলে গত 2 দিন যাবত যেহেতু এই আশেপাশের যে রাস্তাগুলো আছে সেগুলো যেহেতু বন্ধ, সুতরাং তারা আসলে গতকালই জেনে গিয়েছিল যে আজকে এখানে আন্দোলন চলবে, যার কারণে অনেকেই এই রাস্তাগুলো অ্যাভয়েড করে গেছে। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে ইশরাক সমর্থিত কিংবা বিএনপি সমর্থিত যে সকল নেতাকর্মীরা এখানে এসেছেন তারা কিন্তু আরেকটি দাবি করছেন, সেটি হচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের তারা পদত্যাগ দাবি করছেন। তাদের যে 2টি দাবি ছিল, একটি দাবি ছিল হচ্ছে ইশরাক হোসেনকে কেন মেয়র পদে এখনো শপথ পাঠ করানো হচ্ছে না, এটি একটি দাবি ছিল। দ্বিতীয় দাবি ছিল উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ। যেহেতু গতকাল ইশরাক হোসেন এখানে এসেছিলেন এবং তিনি নিজে একত্রতা প্রকাশ করেছেন, উনি কালকে এখানে থেকেছেন, অনেকক্ষণ গণমাধ্যমের সাথে কথা বলেছেন, সুতরাং তারা কিন্তু বলছেন যে আসলে তাদের প্রথম যে দাবিটি সেটি পূরণ হয়েছে, তবে অনতিবিলম্বে শপথ পাঠ করাতে হবে এবং একই সাথে উপদেষ্টা, 2 উপদেষ্টা, তথ্য উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা, এই দুজনের পদত্যাগ তারা দাবি করছেন, হয়তো তারা আসলে এই পদ ছাড়বেন না। এবং ইশরাক হোসেনের যেহেতু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, গণমাধ্যমকে কিংবা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন যে আসলে উপদেষ্টাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন, সুতরাং তারাও কিন্তু মাঠে আছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠিক এই মুহূর্তে যেই ট্রাকটি ছিল, একটি ট্রাক ছিল যেটা আমরা নগর ভবনের সামনে দেখেছিলাম, সেই ট্রাকটি গতকাল মৎস্য ভবনের সামনে ছিল। আজকে দেখলাম যে ট্রাকটি যমুনা অভিমুখে যে রাস্তা আছে কাকরাইলের মোড়ে, এই মোড়ে কিন্তু
নিয়ে আসা হয়েছে এবং এখানে যারা উচ্ছ্বসিত সমর্থিত যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু স্লোগানে পুরো জায়গাটা মুখরিত করে রেখেছেন। তারা গত 8 দিন যাবৎ এই আন্দোলনের সাথে আছেন এবং গতকাল আমরা দেখেছি নগর ভবন ছেড়ে তারা মৎস্য ভবনে এসে অবস্থান নিয়েছেন। মৎস্য ভবন, কাকরাইল, হেয়ার রোড শো এই জায়গাগুলোতে তারা অবস্থান নিয়েছেন এবং গতকাল আমরা যেটা দেখলাম যে গতকাল তারা অন্যান্য দিন এই আন্দোলনটি আসলে সন্ধ্যার পরে কিংবা বিকালের দিকে একটি কর্মসূচি ঘোষণার পরে সেটি আসলে শেষ হয়ে যেত। তবে গতকাল আমরা দেখলাম যে তারা সারা রাত থাকবে বলে একটি জানিয়েছিলেন আমাদেরকে। পরে সন্ধ্যার পর যখন ইশরাক হোসেন নিজে এখানে আসেন তখন কিন্তু প্রায় সারা রাত তারা এখানে থেকেছেন। আজকে সকালে আপনি যেটি বলছিলেন যে মুষলধারে বৃষ্টি পড়েছে, বৃষ্টির মাঝেও নেতাকর্মীরা কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নিয়ে আবারও কিন্তু এই জায়গায় এখনো পর্যন্ত তারা ত্যাগ করেনি এবং বৃষ্টির মাঝে আমরা দেখেছি যখন তারা আন্দোলন করেছে, তারা মিছিল করেছেন এবং যখন এই খবর আসলো যে হাইকোর্ট থেকে রিটটি খারিজ করে দেওয়া হয়েছে তখন কিন্তু তারা আনন্দ মিছিল করেছে, স্লোগান দিয়েছেন এবং তারা বলছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে দুজন উপদেষ্টা তারা এই দুজনের পদত্যাগ দাবি করছেন। একই সাথে তারা বলছেন যে নির্বাচনী রোডম্যাপ সেটিও দ্রুত সময় দিতে হবে। অর্থাৎ বিএনপি নেতা ইশরাক হোসেন যে সকল দাবিগুলো গতকাল করে গেছেন সেই সব দাবিগুলো কিন্তু তারাই এখন করছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গত 8 দিন যাবৎ নগর ভবনের সেবা বন্ধ রয়েছে, আঞ্চলিক অফিস বন্ধ রয়েছে, ব্লকেট কর্মসূচি চলছে। সুতরাং সাধারণ জনগণ কিন্তু একটি বলছে যে যতই দাবি থাকুক সেগুলো আসলে পূরণ হবে, কিন্তু নাগরিক যে সেবা সেগুলো যেন কোনোভাবে বন্ধ না হয়। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে সামনে কোরবানি ঈদ, বর্জ্য ব্যবস্থাপনার পুরো দায়িত্বই কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের। সুতরাং তারা বলছেন যে এই নাগরিক সেবাগুলো যেন কোনোভাবেই তারা নাগরিক সেবা থেকে বঞ্চিত না হতে পারে সেটি খেয়াল রাখার অনুরোধ করেছেন। এই ছিল আমার কাছে কাকরাইল থেকে সর্বশেষ তথ্য। কাকরাইল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সিউল আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেউ কেউ অনিরাপদ করে তুলতে চায় অভিযোগ করে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, মানবিক করিডোর দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ। ইশরাক হোসেনের বিষয়ে আদালতের আদেশ জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান 1.5 দশকের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জনগণের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ বিস্মিত, হতবাক, উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হয়েছে। মানবিক করিডোরের নামে নানা কথা বলে দেশের সার্বভৌমত্বকেই দুর্বল করার চেষ্টা করছে। রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ সহ বিভিন্ন দাবি আদায়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টায় শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। তবে কর্মসূচিতে বিঘ্ন ঘটায় মুষলধারে বৃষ্টি। যদিও তুমুল বৃষ্টি উপেক্ষা করেও স্বল্প বিরতি দিয়ে শুরু হয় অবস্থান কর্মসূচি। তাতে শাহবাগ মোড় দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। নেতাকর্মীদের অভিযোগ, সাম্য হত্যার বিচারের আশানুরূপ অগ্রগতি নেই। গ্রেপ্তারকৃতরা প্রকৃত অপরাধী কিনা সেটি নিয়েও প্রশ্ন তোলেন তারা। সে সময় সুষ্ঠু তদন্ত ও আসল অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। সাম্যের যে হত্যাকাণ্ড ঘটেছে এখনো পর্যন্ত তার বিন্দু পরিমাণ কোনো অগ্রগতি আমাদের চোখের সামনে নাই। যাদেরকে গ্রেফতার করেছে এরা সত্যিকার আসামি কিনা সেটারও কোনো নিশ্চয়তা প্রশাসন আমাদেরকে দিচ্ছে না। মূল অপরাধীরা তাদের গ্রেপ্তার করতে হবে, কারণ সাম্যের হত্যাকারীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একজন শিক্ষার্থীকে অপরাধী গ্রেপ্তার করতে না পারে তাহলে রাষ্ট্রের অপরাপর যে নাগরিক রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? আমরা এই দাবিতে আজকে এখানে আবারও একত্রিত হয়েছি। এ নিয়ে আরো খবর জানাতে শাহবাগ মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, অবস্থান কর্মসূচি থেকে ছাত্রদল নেতারা কি বলছেন? আমরা যেটি দেখছি শাফিন,
এখন পর্যন্ত তাদের যে স্লোগান সেটি কিন্তু তারা জারি রেখেছেন, সাম্য হত্যার বিচারের দাবি। তারা যেটি বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী এখানে শুরু থেকে গাফলতি করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও গাফলতি দেখছেন তারা এখান থেকে সেটি দাবি জানাচ্ছেন এবং তার যাতে সুষ্ঠু বিচার হয় সেজন্য শাফিন এখান থেকে দাবি জানানো হচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা যেটি দেখেছি 6 জনকে গ্রেপ্তার করেছে 2 ধাপে। তবে এখানকার যারা নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা যেটি বলছেন যে এই 2 ধাপে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে মূল হোতাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, যেহেতু মূল হোতাকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলার পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয় নাই। এবং যে 6 জন তার মধ্যে প্রথম ধাপের যে 3 জন তাদের নাম প্রকাশ করা হলেও দ্বিতীয় ধাপের যে 3 জন তাদেরকে মঙ্গলবার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জনের নাম এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। তার কারণে তারা যেটি বলছেন, এখন পর্যন্ত এই যে বিচার, সে বিচার কাজ ত্বরান্বিত করার জন্য যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেই পদক্ষেপ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়নি। এবং আজকে সকাল 10টা থেকে তুমুল বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদলের নেতাকর্মীরা এই শাহবাগ অবরোধ করেছে এবং 10টার পর থেকে এই আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ। যেগুলো একেবারে ব্যারিকেডের কাছে চলে এসেছে সেই যানবাহনগুলো আটকে রয়েছে। তবে বাকি সেগুলো বিকল্প পথ ধরে তারা ইতিমধ্যে যানবাহনগুলো চলে গেছে। তবে এই পুরো জায়গাতে এই মুহূর্তে জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে, যেহেতু আশপাশে 2-3টি হাসপাতাল রয়েছে, সে হাসপাতালের যে অ্যাম্বুলেন্স এবং রোগীদের সেবার জন্য যে যানবাহন সেগুলোকে তারা ছেড়ে দিচ্ছে। বাকি যাত্রী পরিবহনের যে যানবাহন সেগুলো কিন্তু আটকে আছে। তারা যেটি বলছেন, দ্রুত মূল হত্যা যে তাকে বের করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত এর বিচার কাজ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ক্যাম্পাসকে আরও বেশি নিরাপত্তা বাড়াতে হবে। তো শাফিন, এই ছিল আমার কাছে শাহবাগ অবরোধে ছাত্রদলের কর্মসূচি সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করছে ছাত্রদলে নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন আর বৃষ্টির কারণে শহর জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটরে আছেন আসিফ ইকবাল খান, যুক্ত হব তার সাথে। আসিফ, কি দেখছেন সড়কের পরিস্থিতি, চলাচলকারীরা কি বলছেন? শাফিন, সড়কে আজকে রাজধানী জুড়ে যে বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় কিন্তু রাজধানীতে আজকে কিন্তু আন্দোলন এবং বিক্ষোভ হচ্ছে, তো তার জেরে কিন্তু আজকে রাজধানী জুড়ে কিন্তু আসলে তীব্র যানজট দেখা যাচ্ছে। আমরা এখন আছি বাংলা মোটর যে ফ্লাইওভারটি আছে তার উপরে আছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আসলে তীব্র দুই পাশেই যানজট, যেমন আমরা বাংলা মোটরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু তার আগেই আসলে প্রায় অনেকক্ষণ আগেই কিন্তু আমাদের থেমে যেতে হয়েছে, কারণ সড়ক জুড়ে কিন্তু পুরো যানজট এবং এই যে ফ্লাইওভারটির উপর আছে পুরো ফ্লাইওভারটি কিন্তু আসলে 2 পাশ দিয়ে কিন্তু যানজট আটকে আছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কেউ বলছেন যে তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করেছেন, কেউ বলেছেন তাদের খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু কেউ কিন্তু আসলে এখান দিয়ে চলাচল করতে পারছেন না, কারণ পুরো সড়ক জুড়ে পুরো ফ্লাইওভার জুড়েই কিন্তু আসলে যানজট। আমরা যদি আমাদের সহকর্মীর ক্যামেরা একটু দেখাতে চেষ্টা করি আপনাদের, যে চারদিকেই কিন্তু আসলে গাড়ি, যেই যানবাহন যেগুলো আছে সবগুলো কিন্তু আসলে আটকে আছে। এক চুলও কিন্তু আসলে নড়ার কোনো সুযোগ পাচ্ছে না যানবাহনগুলো। আগে বলেছি যে সড়ক জুড়ে আজকে কিন্তু সকাল থেকেই রাজধানী জুড়ে বৃষ্টিপাত ছিল, তার উপরে কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু সড়ক আটকে কিন্তু বিক্ষোভ এবং আন্দোলন চলছে। তো এই সব কিছু মিলেই কিন্তু আসলে রাজধানী জুড়ে এই যানবাহনের একটি তীব্র চাপ সৃষ্টি হয়েছে এবং এই চাপ থেকেই কিন্তু আসলে এই তীব্র যানজট আসলে তৈরি হয়েছে। নগরবাসীর আসলে ঘন্টার পর ঘন্টা কিন্তু সড়কের উপরেই আজকে কাটাতে হচ্ছে এবং তারপরও কিন্তু তারা আসলে তাদের যে নির্ধারিত গন্তব্য সেখানে কিন্তু আসলে তারা পৌঁছাতে পারছে না। আমরা এখন যেখানে আছি সেখানে যদি একটু দেখাই, পুরো ফ্লাইওভারটি কিন্তু আসলে যানজটে ভরে আছে এবং গাড়িগুলো কিন্তু এক চুলও আসলে নড়ার সুযোগ পাচ্ছে না এখানে। তো সময় যতটুকু বাড়ছে ততই কিন্তু আসলে তীব্রতা বাড়ছে এবং গাড়ির জটলা কিন্তু আরো বাড়ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন, রাজধানী জুড়ে বিক্ষোভ অবরোধে থমকে আছে গাড়ির চাকায় নিয়ে জানাচ্ছিলেন আসিফ ইকবাল। সকালে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায়। এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর নগরীর ভোগড়া বাইপাস থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, জলাবদ্ধতায় কত কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে, জলাবদ্ধতার কারণ কি?
শাফিন, সকালে মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টার বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে কিন্তু নগরের বিভিন্ন অধিকাংশ সড়কগুলো কিন্তু পানিতে ডুবে গেছে এবং শুধুমাত্র নগরীর অলিগলি কিংবা সড়কগুলো নয়, মহাসড়কও কিন্তু পানির নিচে ডুবে রয়েছে এই মুহূর্তে। এবং এই বর্ষা মৌসুম শুরুর আগে কিন্তু এই ভয়াবহ যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বর্ষা মৌসুমে সেটি আরও কয়েক গুণ ভয়াবহ হবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায়। এখানের ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দুই পাশের যে সড়কটি রয়েছে, পুরো সড়কটি কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে এবং এই সড়কটিতে পানির নিচে থাকার কারণে কিন্তু আমরা দেখেছি যে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে যদি বলি যে ঢাকা থেকে যে গাড়িগুলো গাজীপুর হয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, সেই গাড়িগুলোকে নগরীর ভোগড়া বা নগরীর বোটবাজার এলাকার আসার পর থেকে কিন্তু এই যানজটের কবলে পড়তে হচ্ছে। অন্যদিকে চান্দনা চৌরাস্তার দিক থেকে যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভোগড়া বাইপাস এবং চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটের মধ্যে পড়তে হচ্ছে শুধুমাত্র এই জলাবদ্ধতার কারণে। এবং এই জলাবদ্ধতার জন্য মূলত আমরা যেটি দেখেছি, ঘুরে দেখেছি যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু বিআরটি প্রকল্পের কাজ হয়েছে এবং এই বিআরটি প্রকল্পের আওতায় কিন্তু মহাসড়কের দুই পাশে কিন্তু ড্রেনেজ সিস্টেম ছিল, তবে সেই ড্রেনেজ সিস্টেমটি কিন্তু অপরিকল্পিতভাবে নির্মাণ হয়েছে বলে এর আগেও অনেকেই কিন্তু অভিযোগ করেছেন, নগর পরিকল্পনাবিদরা অভিযোগ করেছেন এবং তার ফলে কিন্তু এই সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং তার ফলেই কিন্তু এই ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে কিন্তু পুরো মহাসড়কটি তলিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে জলাবদ্ধতার সবশেষ তথ্য। শাফিন। সহকর্মী ইফতিখার রায়হান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন গাজীপুরের জলাবদ্ধতা নিয়ে। শিক্ষকদের দাবির মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত অন্তর্বর্তী ভিসি। এ বিষয়ে আরও জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, একটু জানাবেন আমাদেরকে উপাচার্যের পদত্যাগের ব্যাপারে শিক্ষার্থীরা কি বলছেন, এছাড়া শিক্ষকদের পক্ষ থেকে পরবর্তী কোন কার্যক্রমের ঘোষণা, মানে কোনো কার্যক্রমের ঘোষণা এসেছে কিনা? মিম, আমরা কিছুক্ষণ আগেই শুনতে পেরেছি যে এখানকার যিনি অন্তর্বর্তী ভিসি ছিলেন তিনি পদত্যাগ করেছেন এবং সেটি কিন্তু আমরা যতদূর জানি যে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার যিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তার সাথে, এবং তিনি জানিয়েছেন যে রেজিস্ট্রার যিনি আছেন বিশ্ববিদ্যালয়ে তার কাছে টেলিফোনের মাধ্যমে তাকে জানানো হয়েছে যে বর্তমান যে ভিসি ছিলেন উনি পদত্যাগ করেছেন। হজরত আলী মোহাম্মদ, প্রফেসর ডক্টর মোহাম্মদ হজরত আলী, তিনি কিন্তু গত 19 তারিখের পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চলে গেছেন দাপ্তরিক কাজ দেখিয়ে। তারপর থেকে কিন্তু তাকে আর ক্যাম্পাসে দেখা যায়নি। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে শিক্ষকরা কিন্তু তাদের যে লাঞ্ছনাকারী যারা রয়েছেন তাদেরকে শাস্তির দাবিতে তারা কিন্তু আন্দোলন করে আসছিলেন। এরই মধ্যে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন, আজকেও কিন্তু তারা মানববন্ধন করেছেন এবং তারা যেটি বলেছেন যে মূলত নতুন ভিসি দরকার এবং অন্তর্বর্তীকালীন ভিসি বাদ দিয়ে বর্তমানে যে পূর্ণকালীন যে ভিসি তাকে নিয়োগ দিতে হবে এবং নিয়োগ দিয়ে এখানকার যে শিক্ষা কার্যক্রম, একাডেমিক কার্যক্রম সহ শান্তি ফিরিয়ে আনতে হবে এই কুয়েটে, এমনটাই কিন্তু সকালে তারা বলেছেন। কিন্তু তার পরপরই আমরা জানতে পেরেছি যে এই যে বর্তমান যে ভিসি ছিলেন তিনি পদত্যাগ করেছেন। তারপরে আমরা শিক্ষক সমিতির সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তারা তাদের যে দাবি তাতে অনড় থাকবেন এবং নতুন যে ভিসি আসবেন তিনি এসে শিক্ষা কার্যক্রম চালুর জন্য কার্যকারী পদক্ষেপ নেবেন এবং নেওয়ার পরে কিন্তু তারপরে তাদের যে অবস্থান কর্মসূচি বা তাদের যে আন্দোলন সেটি থেকে কিন্তু তারা বিরত হবেন এবং শিক্ষা কার্যক্রম নতুন করে চালু হবে। এখানকার শিক্ষার্থীদের একাংশ কিন্তু আজকে মানববন্ধনে এসেছিলেন এবং তারাও যেটি বলছেন যে মূলত নতুন ভিসি এসে যেন শিক্ষা কার্যক্রম দ্রুতই চালু করে, কারণ বেশ প্রায় 3 মাসের বেশি সময় কিন্তু হয়ে গেছে এখন শিক্ষা কার্যক্রম চালু হয়নি, সেক্ষেত্রে তারা বেশ বিপাকে পড়েছে। তো এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ সহ বিভিন্ন দাবি আদায়ে অসহযোগ আন্দোলন করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত জানতে রাজধানীর আগারগাঁও এনবিআর ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আতাউর। একটু জানাবেন আমাদেরকে এনবিআর কর্মকর্তাদের টানা আন্দোলনে কি প্রভাব পড়ছে এবং প্রধান উপদেষ্টার কাছে কখন তারা স্মারকলিপি দিতে যাবেন?
যেমনটা বলছিলেন যে আজকে থেকে সেই গত 13 মে থেকে কিন্তু আজকে পর্যন্ত এনবিআর যে কর্মকর্তা কর্মচারী রয়েছে, ভ্যাট, ট্যাক্স এবং কাস্টমসের, তারা কিন্তু টানা আন্দোলন করে যাচ্ছে এবং সকল প্রকারের রাজস্ব আদায় কিন্তু বন্ধ রয়েছে। তো সেই হিসাবে প্রভাবের কথা যদি প্রথমে বলতে চাই, সেক্ষেত্রে বলতে পারি যে বর্তমানে কিন্তু একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে চলতি যে অর্থবছর রয়েছে 2024-25 অর্থবছরের শেষ 3 মাসে যে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা কিন্তু পূরণের জন্য প্রতিদিন অন্তত 1.5 থেকে 2,000 কোটি টাকা রাজস্ব আহরণের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে সেই লক্ষ্য নির্ধারণ করা হলেও গত 13 তারিখ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কর আহরণ হয়নি। সেক্ষেত্রে বলা চলে অন্তত এই 7 দিনে প্রায় 12 থেকে 14,000 কোটি টাকার যে কর আহরণের লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্য থেকে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এবং সরকার কিন্তু পিছিয়ে আছে। তো সেক্ষেত্রে আগামী যে বাজেট আছে, সেই বাজেটে রাজস্ব আহরণ বা যেই খরচ আছে, সেই খরচের যেই অংশটি রাজস্ব খাত থেকে আসার কথা ছিল, সেই জায়গাটাতে একটি এই যে ঘাটতিটা তৈরি হচ্ছে, এই অর্থ আদায়ের সময়টা কিন্তু আরও বেড়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু চলতি অর্থ বছরে এই টাকাটা কিন্তু ঘাটতি হিসেবেই থেকে যাবে। তো সেই জায়গা থেকে রাজস্ব আহরণের একটি বড় ঘাটতি সরকারের প্রভাব পড়ছে। এছাড়া আন্দোলনে যেই দাবিগুলো জানানো হয়েছে, সেগুলো নিয়ে আজকে দুপুর 2টার দিকে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করতে যাওয়ার কথা ছিল প্রতিনিধি দলের, কিন্তু তারা এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো কিছু জানায়নি এবং তারা সেই স্মারকলিপি প্রদানের জন্য তারা বেরো হয়নি। তবে আমরা দেখেছি সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা তাদের কাজে যোগদান করেননি, তারা অফিসে আসলেও বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন এবং তাদের মতো করে তারা সময় কাটাচ্ছেন। এছাড়া জানিয়ে রাখি যে তারা যে দাবি জানিয়েছে রাজস্ব এনবিআরকে 2টি ভাগে বিভক্ত করার যে দাবিটি মানে বাতিল করার যে দাবি জানিয়েছে, সেটি আসলে কতটা যৌক্তিক, সেই জায়গা থেকে যে বিষয়টি বলা হচ্ছে বারবার যে আন্তর্জাতিকভাবে 2টি বিভাগের মাধ্যমে কাজ করে, সেক্ষেত্রে তারা যে পদমর্যাদার কথা বলা হচ্ছে, সহজে দাবিগুলো আছে, সেগুলো কিন্তু সরকার সংশোধন বা আইনি সংশোধনের মাধ্যমে সেই দাবিগুলো পূরণ করার আশ্বাস কিন্তু সরকার দিয়েছে। তো এই ছিল এনবিআরের আন্দোলনের কর্মকর্তা কর্মচারীদের সর্বশেষ অবস্থানের তথ্য। আগারগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর নিয়ন। রাতে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 90 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিস্তারিত জানাতে কুমিল্লার বিবির বাজার বিওপি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম। ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শাপিন, যাদেরকে আসলে আটক করা হয়েছে পুশিনের পরে, তাদের পরিচয় শনাক্ত করার পর বিজিবি বলেছে যে জেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু তাদেরকে থানায় আনা হবে। তবে এখন পর্যন্ত তাদের সে কার্যক্রম চলমান রয়েছে। আপনি জানেন রাতের একেবারে আধারে মূলত হচ্ছে যে ভারতে অবস্থানরত 28 নাগরিককে কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশিন করানো হয়েছে একেবারে জোরপূর্বকভাবে। বিজিবি সেটি দাবি করেছেন। তাদের সাথে কথা বলেছেন এবং জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু নাগরিকরা সেটা জানিয়েছেন যে বিএসএফ তাদেরকে একেবারে জোরপূর্বকভাবেই কিন্তু বাংলাদেশে সীমান্ত অতিক্রম করতে বাধ্য করেছেন। এই যে 22 মে রাতে তাদেরকে কুমিল্লা সীমান্তের বেশ কয়েকটি জায়গায় দিয়ে তাদেরকে বাংলাদেশে প্রেরণ করা হয়। তারা বলেছেন যে কুমিল্লার যে 2টি এরিয়া রয়েছে, বিশেষ করে কুমিল্লা 10 বিজিবি ব্যাটালিয়ন এবং 60 বিজিবি ব্যাটালিয়ন, এই 2 ব্যাটালিয়নের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, সে এলাকাগুলো দিয়ে মূলত তাদেরকে বাংলাদেশে পুশিন করানো হয়। তা যে সকল মানুষগুলো এসেছেন বাংলাদেশে, তাদের মধ্যে নারী, পুরুষ এবং শিশু রয়েছেন, তবে বেশিরভাগ হচ্ছে শিশু। আমরা এখানকার যিনি রয়েছেন কুমিল্লা 10 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে বহুদিন যাবৎ কিন্তু তারা এই পুশিনের বিষয়টা নিয়ে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছেন। এতদিন কিন্তু আসলে সেটির লক্ষ্য দেখা যায়নি, কিন্তু গতকালকে রাত্রে বিএসএফ তাদেরকে যে নাগরিকরা বাংলাদেশে এসেছেন তাদেরকে পুশিন করানো হয়েছে। সাথে সাথে যে টহলরত যে সৈনিকরা রয়েছিলেন তাদেরকে আটক করে হেফাজতে নিয়ে যান। পরবর্তীতে তারা এখন তাদেরকে সংশ্লিষ্ট থানায় প্রেরণের চেষ্টা করছেন তাদের পরিচয় শনাক্ত করে। তো শাপিন, এই ছিল কুমিল্লা থেকে। ডালিমের কাছে যাবে। ডালিম, ছাগলনাইয়া সীমান্ত থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদের ব্যাপারে কি বলছে বিজেপি?
শাফিন, আমরা এখন আছি ফেনীর ছাগলনাইয়ার পূর্ব ছাগলনাইয়া সীমান্ত এলাকায়। এই সীমান্ত এলাকা থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরেই গতকাল রাতেই কিন্তু মটুয়া সীমান্ত দিয়ে, উত্তর মটুয়া সীমান্ত দিয়ে মূলত 12 জনকে পুশিং করা হয়েছে। এছাড়াও ফেনীর ফুলগাজীর খাজুরিয়া সীমান্ত থেকে আরো 12 জনকে পুশিং করা হয়েছে। এছাড়াও 10 বিসিবির আন্ডারের ফুলগাজী এলাকা থেকে আরো 15 জনকে পুশিং করা হচ্ছে। সর্বমোট ফেনী 4 বিজিবির যে আওতাধীন এলাকা রয়েছে এখান থেকে 24 জন এবং 10 বিজিবির এলাকা আওতাধীন ফেনীর যে 23 কিলোমিটার রয়েছে সেখান দিয়ে আরো 15 জন, মোট ফেনীর যেই সীমান্ত রেখা রয়েছে এই সীমান্ত রেখায় মোট 39 জনকে পুশিং করার ঘটনা কিন্তু গতকালকে রাতে হয়েছে। আমরা কথা বলেছি বিজিবির সাথে। বিজিবি যেমনটি বলেছেন একদম রাতের অন্ধকারে রাত 4টার দিকে একদম জোরপূর্বক ভাবেই কিন্তু এই যে ভারতীয় বিএসএফ তাদের বাংলাদেশের সীমান্ত দিয়ে এই যে 39 জনকে পুশিং করিয়েছেন। আমরা কথা বলেছি পুশিংয়ের পরে যাদের আটক করা হয়েছে তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদেরকে হরিয়ানা, গুজরাট সহ বিভিন্ন এলাকা থেকে আটক করে বিমানে করে এনে আগরতলা আনা হচ্ছে এবং আগরতলা এনে এরপরে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকার যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সীমান্ত এলাকার গেট দিয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হয় চোখ বেঁধে। আর প্রবেশ করিয়ে দিয়ে তাদেরকে বলা হয়েছে যে তারা যদি বাংলাদেশের ভেতরে না যায় তাহলে তাদেরকে গুলি করে মারা হবে। এই ধরনের হুমকি দিয়ে তাদেরকে মূলত পুশিং করা হয়েছে। আমরা কথা বলেছি ছাগলনাইয়া যে থানা, ফুলগাজী থানা সহ সংশ্লিষ্ট থানাগুলোতে, যেসব থানাতে এইসব পুশিংকৃত আটককৃতদের রাখা হচ্ছে। সংশ্লিষ্ট থানার ওসিরা বলেছেন যে প্রশাসনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে তাদের বিষয়ে বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই ছিল ফেনীর ছাগলনাইয়ার পূর্ব ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে আমাদের কাছে পুশিংয়ের খবরের সর্বশেষ। তদবির বাণিজ্য সহ নানা দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন বেলা 11:30টার দিকে দুদক কার্যালয়ে হাজির হন। দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি সহ অন্যান্য কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে উপদেষ্টার এপিএস থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সম্প্রতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির খবর গণমাধ্যমে প্রচারিত হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হত্যা ও নাশকতার 2 মামলায় তাকে মোট 6 দিনের রিমান্ড দেওয়া হয়। এদিকে আদালত প্রাঙ্গণে আনার সময় তার উপরে ডিম জুতা নিক্ষেপ করা হয়। সকাল 8:30টার দিকেই গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে নাশকতার একটি মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর সিংগাইর উপজেলার একটি হত্যা মামলায় আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 2013 সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান করে আসামি করে চলতি বছরের 25 অক্টোবর মামলা করেন নিহতের স্বজনরা। এবারে দেশের বাইরের খবর। ভারতের দিল্লিতে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 6 জন। এছাড়াও ঝড়ের কবলে পড়ে ভয়াবহ টার্বুলেন্সের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। অর্ধশতাধিক ফ্লাইট বিলম্বের পাশাপাশি 11টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছে। রাজধানীতে গরমের প্রকোপ ফিরে আসার সম্ভাবনা থাকলেও আগামী 4 দিনের জন্য দক্ষিণের 5 রাজ্যের বেশিরভাগ অঞ্চলে নতুন করে জারি করা হয়েছে সতর্কতা। নাফিয়া আরমান মননের প্রতিবেদন। আবারও বৈরী আবহাওয়ার কবলে ভারতের দিল্লি। আকস্মিক বৃষ্টিপাতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি মিললেও বুধবার ৭৯ কিলোমিটার গতিবেগের তীব্র ঝড় আর শিলাবৃষ্টিতে বিপাকে পড়েন রাজধানী নয়াদিল্লির বাসিন্দারা। আবহাওয়ার এই বৈরিতা কেড়ে নিয়েছে কয়েকজনের প্রাণ। ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য বলছে আরব সাগরে সৃষ্ট সাইক্লোনের প্রভাবেই আবহাওয়ার এই বিপর্যয়। বুধবার দিল্লিতে রেকর্ড করা হয়েছে 12 মিলিমিটার বৃষ্টি। ভেঙে পড়েছে অসংখ্য গাছ, বিলবোর্ড ও কাঁচা বাড়ি। পাশাপাশি শিলাবৃষ্টিও বাড়িয়েছে ভোগান্তি। এদিন রাজধানীতে শিডিউল বিপর্যয়ের শিকার হয় অর্ধশতাধিক ফ্লাইট। পাশাপাশি বেশ কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। দিল্লি থেকে শ্রীনগর যাবার পথে এদিন শিলাবৃষ্টি ও প্রবল ঝড়ের কবলে পড়ে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে ভয়াবহ টার্বুলেন্সের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটির সামনের অংশ। যদিও প্রায় 200 যাত্রী নিয়ে শেষ পর্যন্ত শ্রীনগরের নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।
ট্র্যাকে বিভিন্ন বস্তু পড়ে থাকায় বিঘ্নিত হয় দিল্লির মেট্রো সার্ভিসও। এতে সময়ের সঙ্গে সড়ক পথে বাড়তে থাকে গাড়ির চাপ। এক্সপ্রেসওয়েতেও দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। আইএমডির পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার দিল্লির তাপমাত্রা 30 ডিগ্রির নিচে থাকলেও পরের দুদিন ছুঁতে পারে 40 ডিগ্রির ঘর। তবে অতিবৃষ্টির শঙ্কায় কর্ণাটক, কেরালা, গোয়া, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। পুরো সপ্তাহ জুড়ে বজ্রবৃষ্টিসহ শিলাঝড়ের দেখা পেতে পারেন সিকিম, আসাম ও মণিপুরের বাসিন্দারা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সোমবারের মধ্যে ইশরাককে শপথ না হলে আদালত অবমাননা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ পড়ানো যাবে না, দাবি রিটকারীর আইনজীবী। একটা মহল শপথকে বন্ধ করার জন্য সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। রাজধানীতে ইশরাক সমর্থকদের উল্লাস, আসিফ মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি রিজভির। সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে ছাত্রদলের অবরোধ, প্রকৃত অপরাধীদের আড়াল করার অভিযোগ, শহর জুড়ে তীব্র যানজট। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলন চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কুমিল্লা, পঞ্চগড় সহ এক রাতেই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 90 জনকে ভারতের পুশিন রাখা হয়েছে বিজিবির হেফাজতে। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।